শুভেচ্ছা। আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে চট্টগ্রামে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে নগরীর বিভিন্ন মোড়ে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। দারুল ফজল মার্কেটে আওয়ামী লীগ অফিসের সামনেও মোতায়েন আছে পুলিশ। এছাড়া যে কোনো নৈরাজ্য প্রতিহতের ডাক দিয়ে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিউ মার্কেট, কাজীর দেউরি, বহদ্দারহাট সহ বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীরা বিক্ষোভ করে। তারা বলেন, কোনোভাবেই আওয়ামী লীগকে অস্থিরতা তৈরি করতে দেয়া হবে না। এটি সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করেন বিএনপির নেতারা। এখন উন্নয়নের যে পরিকল্পনা, যে প্ল্যান নিয়ে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এটাকে বিঘ্নিত করার জন্য ওই যে পতিত স্বৈরাচাররা যারা দেশের অর্থনীতিকে লুটপাট করেছে, ধ্বংস করেছে, ব্যাংকে দেউলিয়া করেছে, তারা অটেল টাকার মালিক অবৈধভাবে। তারা এই টাকা পয়সাগুলো খরচ করে এখন বিভিন্নভাবে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পরিকল্পনা করছে, চালাচ্ছে। আমরা যাতে এই ধরনের কর্মকাণ্ড যারা করতে না পারে, আমরা প্রশাসনের পাশাপাশি এখানে শান্তিপূর্ণ অবস্থান করছি। আমি আমার পক্ষ থেকে চট্টগ্রাম সিটিকে শান্ত রাখার জন্য, যেহেতু আমি সবসময় একটা সেফ সিটির কথা বলছি এবং একটা নিরাপদ শহরের কথা বলছি, তো সব মিলিয়ে আমিও দেখছি কারা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে, কারা এই শান্তি বিঘ্নিত করছে। দর্শক, এ নিয়ে আরও তথ্য জানাতে চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে যোগ দেবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাই চট্টগ্রামে, সেখানে রয়েছেন রনি দত্ত। রনি, আমরা তো জানি যে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। কেমন রয়েছে এখন পরিস্থিতি, জানাবেন। সোহেলি, সকাল থেকেই চট্টগ্রামের যে পরিস্থিতি সেটা অনেকটাই স্বাভাবিক রয়েছে। কোনো জায়গায় তেমন কোনো ঘটনা ঘটেনি বা যে নিষিদ্ধ কার্যক্রম, যে আওয়ামী লীগের যে কার্যক্রম যে নিষিদ্ধ রয়েছে সেখানেও তারাও কোনো রকম কাজ কিন্তু আসলে কোনো মিছিল করা বা কোনো সমাবেশ করা এই ধরনের কোনো কিন্তু আমরা এখনও পর্যন্ত খোঁজ পাইনি। যদিও তাদের আজকে আওয়ামী লীগের এই যে প্রতিষ্ঠাবার্ষিকী, তো প্রতিষ্ঠাবার্ষিকী থাকলেও তাদের যে পুলিশের যে নিরাপত্তা চারিদিক দিয়ে, বিশেষ করে দারুল ফজল মার্কেট থেকে শুরু করে আওয়ামী লীগের যেসব এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে, জোরদার করা হয়েছে। আর পাশাপাশি আমরা এই চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় আসলে সকাল থেকে আমরা ঘুরেছি। সেই সব এলাকাগুলোতে সকাল থেকেই বিভিন্ন মোড়ে মোড়ে বিএনপি এবং তাদের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছিল। তারা অবস্থান নিয়ে তাদের সেখানে সমাবেশ এবং মিছিল তারা করে এবং সমাবেশের পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন এলাকার মধ্যে যেসব যারা এরকম নাশকতা করার চেষ্টা করা করছে বা এই ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়, কেউ যদি নাশকতা করার চেষ্টা করা হয় তো তাদেরকে প্রতিহত করার ঘোষণা কিন্তু তারা এই সমাবেশ থেকে দিয়েছে। তো সার্বিকভাবে প্রতিটা মোড়ে এবং প্রতিটা এলাকার মধ্যে একটি নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা হয়েছিল এবং এর পাশাপাশি আর যদি বলি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু চেকপোস্টও অর্থাৎ তাৎক্ষণিক যে চেকপোস্ট, সেই চেকপোস্টে বিভিন্ন সিএনজি এবং মোটরসাইকেলে যারা আসছেন তাদেরও কিন্তু আসলে চেক করা হচ্ছে। তো সার্বিকভাবে বলা চলে চট্টগ্রাম নগরী সকাল থেকেই তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং অনেকটাই শান্ত ছিল, যানবাহনও চলাচল করছে। এটি যেন শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখে সেই ব্যবস্থাটা আসলে সবার মধ্যে সেই প্রত্যাশাটুকুই রয়েছে। তো সোহেলি, এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে কক্সবাজারেরও পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। আজিম, জানান যে কক্সবাজারের পরিস্থিতি কেমন দেখছেন? কক্সবাজার আসলে সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচি আসলে দেখা যায়নি এবং আমাদের কাছে তথ্য ছিল যে মহেশখালীর বেশ কয়েকটি জায়গায় তাদের যে মিছিল অথবা সভা সমাবেশ এরকম কিছু করতে পারে বলে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম, কিন্তু কক্সবাজারে এখন পর্যন্ত আসলে সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যদিও সকাল থেকে বিজিবি এবং পুলিশের তৎপরতা থাকার কথা থাকলেও আমরা কিন্তু দেখেছি যে দুপুরের পরে মূলত বিজিবির একটি প্লাটুন তারা শহরে নেমে এবং শহরের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে তারা টহল দিচ্ছে। একটু আগেও আমি যেখানটায় রয়েছে এই মুহূর্তে কক্সবাজার শহরের শহীদ সরণি রোডে, সেখানেও বিজিবির একটি টহল সেখান থেকেও পার হয়ে গিয়েছে এবং বিশেষ করে যে
যে সমস্ত জায়গাগুলো থেকে মিছিল বের করা সম্ভাব্য বা সম্ভাবনা রয়েছে সেখানেই তারা আসলে বেশি করে নজরদারি রাখছে। বিশেষ করে কলাতলী থেকে বাস টার্মিনাল পর্যন্ত যে সড়কটি আছে সেখানেও কয়েক দফায় আমরা টহল দিতে যাচ্ছি এবং এর পাশাপাশি কক্সবাজারের বাজারঘাটা শহরের বাজারঘাটা সহ আর বিভিন্ন জায়গা রয়েছে সেখানে আমরা সেই দৃশ্যগুলো দেখতে পেয়েছি। এবং অন্যদিকে বিএনপি এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেখেছি তারা আসলে সকাল থেকে বেশ কিছু জায়গায় অবস্থান নিয়েছিলেন এবং অবস্থান নিয়ে তারা তাদের বিএনপি আওয়ামী লীগের যে কার্যক্রম সেটি প্রতিহত করার জন্য মূলত তারা মাঠে ছিলেন বলে আমাদেরকে জানিয়েছে। এবং আজকে এখন পর্যন্ত আসলে কক্সবাজার জেলার কোনো জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচি এখন দেখা যায় না এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত ঘটে এমন কোনো ঘটনাও ঘটেনি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম এবং কক্সবাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা এবং সেখানকার পরিস্থিতি বেশ স্বাভাবিক আছে বলে তারা জানিয়েছেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় যাত্রীবাহী 2 বাসের সংঘর্ষে সুরাইয়া জান্নাত নামের এক তরুণী প্রাণ হারিয়েছেন। সকালে উপজেলার চুনতি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কক্সবাজারমুখী ইম্পেরিয়াল পরিবহনের বাসের সাথে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত তরুণী সুরাইয়াকে উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুরাইয়ার বাড়ি বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায়। প্রায় 4.5 মাস আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। বাংলাদেশ সময় গত রাত 3টার দিকে জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করে। এরপর সেটি জ্বালানি নেওয়ার জন্য যায় ফুজাইরা বন্দরে। সেখান থেকে নতুন গন্তব্য আফ্রিকা। এমভি বাংলার জয়যাত্রা গত 2 ফেব্রুয়ারি হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরে এটি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে 27 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবের আলী বন্দরে পৌঁছায়। যুদ্ধের সময় হরমুজ প্রণালীতে চলাচল নিষেধাজ্ঞা দেয় ইরান। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধে 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে আটকে যাওয়া নর্ডিক পোলাক্স জাহাজটিও হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে 6 জুলাই। টোটাল বটম ক্লিন হবে, এটা নর্মাল নিয়ম। এবং নর্ডিক পোলাক্স ওখানে আছে, তারও একই কাজ করছে। আমরা কমপ্লিট করে আমাদের অলরেডি কার্গো নেওয়া আছে সার, এই সার নিয়ে আমরা সাউথ আফ্রিকাতে যাব। আমি নাবিকরা তো প্রায় ওই অঞ্চলে টোটাল টাইম যদি ক্যালকুলেট করি টোটাল 4-4.5 মাস ছিল। আমরা যেটা চেষ্টা করেছি, যে কোনো জাহাজ যদি কোথাও স্ট্যান্ডার্ড বা কোথাও যদি আটকে থাকে, প্রথম সমস্যা সেটা হয় নাবিকদের খাবার, পানি, তেল। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যে 3-4 দফায় এবং বেশি দামে আমি অনেক পানি তাদেরকে দিই, প্রতি সময় জাহাজকে টপ আপ করে দিয়েছি। খাবার, পানি, তেল কখনও কোনো কমতি ছিল না। শুধু তাই না, তাদের মোরাল সমুন্নত রাখার জন্য, তাদের রিক্রেশন ঠিক রাখার জন্য আমরা নর্মালি $7 করে তাদেরকে খাবারের জন্য দিয়ে থাকি। অ্যাডিশনাল $5 স্পেশাল পারমিশন নিয়ে আমরা $12 করে তাদেরকে দিয়েছি। ঈদের সময় আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি। এছাড়া এই ফুল টাইমের জন্য আমরা ওয়ার ওয়েজ পর্যন্ত দিয়েছি। আমরা অবশ্যই যেসব ক্রুদের বেশি দিন হয়ে গেছে অ্যাজ পার এমএলসি অনুসারে তাদেরকে আমরা চেঞ্জ করে ফেলি। চাকুরিরত অবস্থায় ক্ষমতার দাপটে বান্দরবানের পাহাড়ে বিপুল পরিমাণ জমি কিনে বাগান, বাংলো সহ নানা সম্পদ গড়েছিলেন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। এর মধ্যে যেসব জমি কেনেন, দখল করেছিলেন তার চেয়েও বেশি। তাই সেসব জমি ফেরত চান মূল মালিকরা। যদিও প্রশাসন বলছে, আদালতের নির্দেশনা ছাড়া এসব সম্পদ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সবুজ পাহাড়ের বুক জুড়ে বিস্তীর্ণ বাগান, মাছের ঘের, গরুর খামার আর চোখ ধাঁধানো বাগান বাড়ি। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় এসব সম্পদের মালিক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। যা কেনা হয়েছে 2016 সালে। দুদকের মামলার পর 25 একরের এই সম্পত্তি 2024 সালের 4 জুলাই নিয়ন্ত্রণে নেয় জেলা প্রশাসন। পার্বত্য অঞ্চলের স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কারও জমি কেনার বিধান না থাকায় এসব সম্পত্তি কেনা হয় নোটারি পাবলিকের মাধ্যমে। ফলে নিবন্ধন না হওয়ায় প্রশাসনের কাছেও কোনো রেকর্ড নেই। স্থানীয়দের অভিযোগ, 25 একর কেনার কথা বলা হলেও প্রভাব খাটিয়ে বাস্তবে আশপাশে দখল করা হয়েছে আরও অনেকের জমি। বিগত আওয়ামী লীগ সরকার আমলে বেনজির আহমেদ পুলিশ প্রধান তার ক্ষমতা, তার পাওয়ার খাটিয়ে বেনজির আহমেদ ময়মনসিংহ মারমা কেয়ারটেকার
উনি পাহাড়িদের জায়গা টাকা দিব বলে প্রথমে টাকা দিব বলে জায়গাগুলো জোর করে নিয়ে গেছে। আজকে 2 বছর পর্যন্ত সরকার এটা নিয়ে ফেলছে, বাইরের মানুষ কোনো ঢুকতে নিষেধ যায় না। এ জায়গায় যার জায়গা তারা ফেরত চাই। বেনজির মানে দখল করে যে পুলিশ এগুলা মানে আর জায়গা আর ফেরত চায়। তবে এখন আদালতের নির্দেশনার বাইরে এই সম্পত্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই বলে জানায় জেলা প্রশাসন। জেলা প্রশাসক বান্দরবান রিসিভার হিসেবে তার সেই হর্টিকালচার প্লটটি সরকারের নিয়ন্ত্রণ নিয়ে আসে দুদকের মাধ্যমে। এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটা রিসিভার কমিটি করে দেওয়া হয়। সেই কমিটির মাধ্যমে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তখন থেকেই বেনজিরের সেই সম্পত্তিটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। শুধু এখানেই নয়, লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায়ও নামে বেনামে বেনজিরের 1/2 একরের বেশি জমি রয়েছে বলে দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন চট্টগ্রাম 24। শিক্ষা মন্ত্রণালয়ের এতটাই বেহাল দশা, যেখানেই হাত দেয়া হচ্ছে সেখানেই হতাশ হতে হচ্ছে। এ কারণে এবারের বাজেটে আরও বেশি বরাদ্দের সুযোগ থাকলেও মেলেনি, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বলেন, নীতি নির্ধারকদের গাফিলতির কারণে শিক্ষার্থীদের 2 বছর ধরে সময় নষ্ট হচ্ছে। এইচএসসি পরীক্ষা নিয়ে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে শিক্ষামন্ত্রীর এই মতবিনিময় সভা, যাতে উপস্থিত শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তারা। সভায় উঠে আসে শিক্ষা ব্যবস্থার নানা সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতার কথা। অতীতে শিক্ষা নিয়ে হওয়া জালিয়াতি নিয়ে কথা বলেন সিটি মেয়র। আর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি নিয়ে হতাশার কথা জানান ভূমি প্রতিমন্ত্রী। শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছিল, কিন্তু শিক্ষার মান বৃদ্ধি পায়নি, যার কারণে অনৈতিক শিক্ষায় আমরা দেখতে পেয়েছি এই যে কিশোর গ্যাং, নৈরাজ্য, সন্ত্রাস, দুর্নীতি। আমি যদি একটা স্কুলে সপ্তাহে 3 দিন সারপ্রাইজ ভিজিটে যাই, আমার মনে হয় না এই 3 দিনে আপনি 50%-এর উপরে শিক্ষক উপস্থিতি পাবেন। এটা হলো মাঠের গ্রাউন্ড রিয়ালিটির কথা, আপনারা স্বীকার করতে পারেন, স্বীকার করতে পারেন। আমাদের বাচ্চাদেরকে, আমাদের আগামী প্রজন্মকে যে আলোয় আলোকিত করা দরকার, সেটার দায়িত্ব কিন্তু আপনাদের হাতে আছে এবং সবচেয়ে পবিত্র দায়িত্ব। এবারের বাজেটে শিক্ষা নিয়ে বরাদ্দ অনেক বেশি হয়েছে। প্রধানমন্ত্রী আরও বরাদ্দ দিতে চেয়েছিলেন, তবে মন্ত্রণালয়ের বেহাল দশা দেখে তা নিতে না পারার আক্ষেপের কথা জানান মন্ত্রী এহসানুল হক মিলন। মন্ত্রী বলেন, প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক ও কলেজে শিক্ষক নিয়োগ দিতে চাইলেও পারছে না সরকার। অতীতের সরকারগুলোর রেখে দেয়া এসব জট খুলতে আরও অন্তত 2-3 মাস সময় চাইলেন তিনি। আমাদের মধ্যে ব্যাপক খারাপ অবস্থা, এমন খারাপ অবস্থা যে এই আমরা প্রায় 4 মাস পার হয়ে গেল, কোনো কোন কিনারা পাচ্ছি না। তিনি মৃদু হেসে জিজ্ঞেস করেছিলেন, কি দিতে চাইলাম, দিতে তো পারলেন না। আবার সাথে বলল যে দেখবেন খরচ যেন সঠিকভাবে হয়, আবার ফেরত দেবেন না, আবার উল্টো পাল্টো খরচ করবেন না, খিচুড়ি শিকার জন্য বিদেশ পাঠাবেন না, কচুরি শাক রান্না করার জন্য যাবেন না, বিছনা গুছানোর জন্য আবার বিদেশ পাঠাবেন না। শিক্ষামন্ত্রী বলেন, মাঝে নষ্ট হওয়া 2 বছর সময় কমিয়ে এনে আগামীতে যথাসময়ে শিক্ষাজীবন শেষ করার লক্ষ্যে কাজ করছে সরকার। মেধাবীরা শিক্ষকতায় আসছে, তাই তাদের সেই প্রতিদানও দিতে হবে। সেজন্য পে স্কেল দেওয়ার কথা জানান তিনি। একটি জাতিকে ধ্বংস করতে হলে নিউক্লিয়ার বোমার প্রয়োজন হয় না, শিক্ষাকে ধ্বংস করলেই হয়। আমরা 4 মাসে কি প্রত্যেকটি স্কুল থেকে 70% স্কুল থেকে কি আমরা হেডমাস্টার থেকে বের করে দিয়েছি নাকি? না, সব রিটায়ারমেন্টে চলে গিয়েছে। চিন্তা করা যায়, আপনার এলাকার স্কুল এখন আপনি ডিপিও টিওরে গালাগালি করেন, এটিওরে গিয়ে গালাগালি করেন, কোনো লাভ আছে? এখন বলে আপনি কি করলেন 4 মাস, তাই না? প্রশ্ন আসে, হ্যাঁ আপনি এসে বুঝতে পারেন 4 মাস কি করলেন। The day I stepped in, from that day I'm working to introduce more teachers. স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সব বিভাগের সব বোর্ডের পরীক্ষায় ভিন্ন ভিন্ন প্রশ্ন বাদ দিয়ে সারা দেশে অভিন্ন প্রশ্ন করার কথা জানান শিক্ষামন্ত্রী। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। এ ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।